তো এইটা আসলে কোর্সটা আসলে অ্যাডভান্স মেশিন লার্নিং কিন্তু, হ্যাঁ, যে জেনারেলি ইউজিতে কোর্সটা পড়ানো হয়, এলিমেন্টারি কোর্স আর কি। যেমন রুয়েটেও কিন্তু এই কোর্স, মেশিন লার্নিং কোর্স আছে, এবার থেকে শুরু হয়েছে আর কি। তো স্যার থিসিসের সুবাদে তো বেসিক গুলো পড়া হয়েছে স্যার, হ্যাঁ, নিজে থেকে আর কি। ঠিক আছে, মানে বেসিক আইডিয়া বেশিরভাগই তোমাদের আছে আমি ধরে নিচ্ছি আর কি। তো আমি এর জন্য কিছু কিছু টপিক এভাবে আলোচনা করব আর কি, যেগুলো আসলে মেশিন লার্নিং এর জন্য দরকার। হ্যাঁ, বেসিক বেসিক মেশিন লার্নিং এর জন্য দরকার। মানে ওইরকম ভাবে ঠিক নয় যে আমরা অ্যালগোরিদম গুলো করে পড়াবো, এটা মানে আমরা পড়বো, এটা কিন্তু নয় আর কি। আমরা একটু ক্যাচ পয়েন্ট গুলো দেখবো মেশিন লার্নিং এর, একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। হ্যাঁ, আগে বলছি যে এটা ওই অ্যালগোরিদম কিন্তু এখানে এটা আমরা আলোচনা খুব একটা করবো না আর কি। একবারই করবো না, তারা কিছু কিছু করতেও পারি, তবে মানে বেসিক আইডিয়াটা ওইদিকেই থাকবে আর কি। ঠিক আছে। আর এখন আমরা যারা ধরো মাস্টার্স করছি বা পোস্ট গ্রাজুয়েটে আছি আর কি, যেমন একজন তো বললো যে থিসে কিন্তু এখন বেশিরভাগই দেখা যাচ্ছে মেশিন লার্নিং ডিপ লার্নিং নিয়ে কিন্তু কাজ করা হয় আর কি। হ্যাঁ, তো সুতরাং এই ব্যাপারে মানে অলমোস্ট সবারই কিন্তু কিছু না কিছু তোমাদের এগুলো জানা আছে আর কি। তো কিছু কিছু টপিক এমন হইতে পারে যে দেখা গেল যে এটা আগেই পড়ছি আর কি, তবে এখান থেকে চেষ্টা করো যে কিছু হয়তো নতুন কিছু লার্নিং কিছু নেওয়া যায় কিনা। হ্যাঁ, এটাও চেষ্টা করতে হবে, একটা একটা টপিক আরেকবার আলোচনা করলেও দেখা যায় যে কোনো কিছু নতুন লার্নিং কিন্তু আসে আর কি। তো প্রথম চ্যাপ্টার যেটা প্রথম লেকচারে, সেটা মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশন নিয়ে একটু আলোচনা, যেহেতু প্রতি কোর্সে এটাই হয় যে ইন্ট্রোডাকশন নিয়ে প্রথমে একটু আলোচনা করতে হয় আর কি, তাই না? তো এটাও এতে ব্যতিক্রম নয়, আমরাও কিছুটা এটা আর জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবো আজকের ক্লাসটা আর কি। আচ্ছা, তোমাদের একজন একটু বলো দেখি, যে আমি যদি জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ মেশিন লার্নিং, বা কেউ জিজ্ঞাসা করে, মানে উত্তর কি দেব, কি উত্তর হবে এটা? তাই না? এটা আমরা কিন্তু এলিমেন্টারি ক্লাসেও কিন্তু বা বেসিক ক্লাসগুলোতেও একই জিনিস আমরা আলোচনা করি, যে হোয়াট ইজ মেশিন লার্নিং, মানে কি বুঝি আমরা এটাতে? একজন বলো দেখি। স্যার নরমালি আমরা একজন, হ্যাঁ। প্রোগ্রামিং বলতে যেটা বুঝি, মানে মেশিনকে শেখানোর উপায়টা বুঝি প্রোগ্রামিংকে। তো নরমাল প্রোগ্রামিং হ্যাঁ, এ তুমি আমরা একটু যেটা করি পরিচয় যে দিয়ে আমাদের, কথা বললে ভালো হবে আর কি। হ্যাঁ, জি স্যার, সরি স্যার। স্যার আমি সৃজন হ্যাঁ। চন্দ্র দাস, আমি রুয়েট থেকেই আমার বিএসসি করেছি সিএসসি ডিপার্টমেন্টে। এই মুহূর্তে আর কি মাস্টার্সটাই করছি। আচ্ছা, সৃজন সো জি বলো। হ্যাঁ। জি স্যার। সো নরমালি আমরা মেশিনের সাথে কমিউনিকেশনের উপায়টা বুঝি প্রোগ্রামিং এর মাধ্যমে। সো নরমাল প্রোগ্রামিং এ যেটা আমরা করি সেটা হচ্ছে একটা ফিক্সড অ্যালগরিদম থাকে, তার ফিক্সড একটা ইনপুটের কারণে একটা ফিক্সড আউটপুট পাই আমরা, ফাংশনের মতো যদি আমরা চিন্তা করি জিনিসটাকে। এবং বাট মেশিন লার্নিং এ যেটা হয়, আমরা মেশিনকে আসলে নিজের ডিসিশন নিজের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিটা বাড়ানোর চেষ্টা করি। মানে সে ডিসিশন নিতে পারে যে কোন ইনপুটের জন্য কোন আউটপুটটা আমি দিব। এই ডিসিশন মেকিংটার জন্যই এখানে মেশিন লার্নিংটা অ্যাড হয়েছে, যেটা নর্মাল প্রোগ্রামিং এর ডিসিশনটা নেওয়ার ক্ষমতা আসলে মেশিনের থাকে না, যতটুকু আমি বুঝি। আচ্ছা, তুমি কনফিডেন্ট যে তুমি আমি যেটা হচ্ছে বুঝছো তাসনিম। এটা একদম কারেক্ট, মানে একদম ক্লিয়ারলি বুঝছো? তার আমার কাছে মনে সৃজন, হয় যে হ্যাঁ, জি স্যার, এই এই ডিসিশন মেকিং ফিচারটা তুমি এখানে। কনফিডেন্ট আর কি, তাই তো? যে জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন, কিছুটা আমরা বুঝলাম আর কি। আরেকজন কি জন্য বলছিল, বলো। স্যার আমি তাসনিম, রুয়েট থেকে ইসি ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন বাউস্টে লেকচারার হিসেবে আছি। স্যার আমার আইডিয়া মতে মেশিন লার্নিংটা হচ্ছে বেসিক্যালি যে ডেটা থেকে লার্ন করে সেই ডেটাটাকে একটা ফেলা বা রিগ্রেশন টাইপে ম্যানুয়ালি এক্সট্রাক্ট করে ওই ডেটা সম্পর্কে আইডিয়া দেওয়া হয় বা লার্ন করানো হয় মেশিনকে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যাকর্ডিং টু মি। আচ্ছা, আর কেউ?
মানে যে খুব কনফিডেন্ট সে বলো আর কি, যে না আমি খুব আমার আমার ডেফিনেশন আমি খুব কনফিডেন্ট যে ও এটাই আসলে মেশিন লার্নিং। হ্যালো। স্যার আমি যদি আরেকটা লেয়ারে অ্যাড করতে যাই, তাহলে স্যার জিনিসটা হবে আচ্ছা যে আচ্ছা, সৃজন তো ধরুন বলেছো মনে হয়, তুমি একটু আর কেউ কিছু বলছে আমি একটু শুনি আর কি। হ্যাঁ, তোমারটা পরে শুনছি। স্যার আসসালামু আলাইকুম আমি স্যার। যদি বলি, হ্যাঁ বলো। স্যার আসসালামু আলাইকুম খুব স্যার। সহজ ভাষায় ওকে কন্টিনিউ। আসসালামু আলাইকুম স্যার। আমি রোকায়া শারমিন বাবলি। আমি আমি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এমএসসি বিএসসি কমপ্লিট করেছি এবং বর্তমানে জেনন আইটিতে টেক সাপোর্ট ইঞ্জিনিয়ার পদে আছি। তো খুব সহজ ভাষায় যদি আমি বলতে চাই মেশিন লার্নিং নিয়ে, যে আম, একটা টাইপের ডেটাকে আমি কোনো না কোনো একটা বিহেভিয়ার দিয়ে লার্ন করাবো এবং সেই টাইপের সিমিলার আদার্স ডেটাগুলো সেই বিহেভিয়ার অনুযায়ী কাজ করবে, কাইন্ড অফ দিস। আচ্ছা, থ্যাংক ইউ। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি মোহাম্মদ উসামা। আমি চুয়েট থেকে আমার বিএসসি শেষ করেছি এবং ডুয়েটে এখন মাস্টার্স কন্টিনিউ করছি স্যার এই সেমিস্টার থেকে। আমি স্যার বাউসে এখন লেকচার হিসেবে আসি। স্যার আমার হিসেবে আমরা এখনকার সময়ে যা কাজ করি সবকিছু ডেটার উপরে কাজ। তো একরকম ডেটা যেখানে আমরা কিছু ফিক্স রুলস সেট করে দিই যে এই ডেটার জন্য এটা ইনপুট হলে এরকম আউটপুট হবে, এরকম ইনপুট হলে এরকম আউটপুট হবে, যেটা ফিক্স রুল দেওয়া থাকে। বাট আমরা যদি এরকম একটা সিনারিও ক্রিয়েট করি যেখানে আমরা মেশিনকে অনেকগুলো ডেটা দিয়ে মেশিনকে কিছু জিনিস শেখাবো। মেশিন ওই ডেটা থেকে কিছু প্যাটার্ন শিখবে, কিছু রিলেশন গুলা শিখবে। শেখার পরে আমরা ওই ডেটা গুলোর উপরে কিছু আনসিন ডেটা দিয়ে আমি যখন মেশিনের কাছে টেস্ট করবো যে মেশিন কতটুকু শিখলো, তখন মেশিন যে এই যে প্যাটার্ন গুলো সে শিখছে, যে যেই ডেটা গুলো দিয়েছিলাম, সেই ডেটা গুলার সেই প্যাটার্ন গুলা রিলেশন গুলা বের করে নতুন কোনো ইনসাইট, নতুন কোনো ডিসিশন আমাদেরকে দিতে পারতেছে, তখন স্যার আমরা ওটাকে মেশিন লার্নিং বলি। ভেরি গুড। মানে খুব সুন্দর। মানে সবার কাউরি কিন্তু মানে সবারটাই ভালো হয়েছে আর কি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমরা বলেছো। তো আসলে মাস্টার্সের ক্লাসগুলো এরকমই হবে। এটা কিন্তু এটা না যে এটা কিন্তু আন্ডার গ্রাজুয়েটের ক্লাস না। যদি আমি লেকচার দিচ্ছি মানে এরকম হবে, মানে এটা 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 বোথ ওয়েজ হবে আসলে। হ্যাঁ, কিছু কিছু টপিক এমনও থাকতে পারে যে তোমরাই ভালো জানো হচ্ছে। হ্যাঁ, সেটা কিন্তু তোমরাই কিন্তু তখন ফ্লোর নিয়ে কিন্তু কথা বলতেই পারো আর কি, যে স্যার আমি এটা একটু কথা বলতে চাই। মানে এই মাস্টার্সের ক্লাসগুলো আসলে ঠিক ওইটা ওরকম আসলে আমি বারবার বলছি যেটা ইউজির মতো হবে না কিন্তু। হ্যাঁ, এখানে একটা অনেকটা আলোচনার মতো আর কি। হ্যাঁ, কিছু আলোচনা, কিছু কাজকর্ম এরকম কিছু হবে আর কি। আর আমরা যে টপিকটা নিয়ে মানে মেশিন লার্নিং, বুঝতে পারছো আজকে খুবই হট টপিক এই যুগের। এটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে, ফলে এখন যেটা আলোচনা করছি এটা অলরেডি হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিছুটা নতুন কিছু এর ভেরিয়েশনস কিছু এসে গেছে, সেটা কিন্তু তোমরা জানতে পারো। এখন তো সবাই মানে এখন ইন্টারনেট সবার হাতে আছে, এখন কিন্তু ইনফরমেশন সবার কাছেই আছে। তো সুতরাং তোমরা আশা করি সবাই আমরা শেয়ার করব যার কাছে যেটা নতুন ইনফরমেশন আছে, ফলে আমরা সবাই যেন লাভবান হই আর কি। তোমরাও যেন শিখতে পারো, আমিও শিখতে পারি, সবাই মিলে শিখতে পারি আর কি। এরকম একটা আমাদের ক্লাসটা মানে ইউনিডিরেকশনাল হবে না আর কি, এরকমই আলোচনার মতো হবে আর কি। ঠিক আছে? আর ডেফিনেশন যেটা তোমরা বললা আর কি, আমি যদি একটু সাম আপ করি, তার আগে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। যে ধরো আমি একটা মডেল বানাচ্ছি, সেখানে মডেল কি করবে যে আমি কত ঘন্টা পড়ি, ধরো আমি বললাম যে আমি একটা সেমিস্টারে কত ঘন্টা পড়বো, এবং সেই অনুপাতে সে একটা আমার সিজিপিএ প্রেডিক্ট করে দিবে আর কি। যে 100 ঘন্টা পড়লে সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে বা সবগুলো সাবজেক্ট মিলে 100 ঘন্টা পড়লে আমার সিজিপিএ 3.5। তো এরকম মডেল আমি এটা তৈরি করতে চাচ্ছি আসলে, মেশিন তৈরি মানে মেশিনকে শেখাবো আর কি, যে মেশিন যেন এটা করতে পারে আর কি। এখন ট্র্যাডিশনাল প্রোগ্রামিং দিয়ে এটা কি সম্ভব? কারণ দেখা যাচ্ছে, দেখো যদি এরকম ট্রেন্ড থাকতো, ঠিক আছে, যে 100 ঘন্টা পড়লে 3.5 হয়, 120 ঘন্টা পড়লে 3.7 হয়, মানে যত টাইম বাড়াচ্ছে তত সিজিপিএ বাড়ছে, যত টাইম করছে সিজিপিএ কমছে। এইটা তো একটা কনস্ট্যান্ট প্যাটার্ন। তাহলে একটা প্রোগ্রাম লিখতে পারি, কিন্তু তখন প্রোগ্রামে লেখা যায় এত রেশিওতে বাড়বে। হ্যাঁ, যে যদি ইফ নাম্বার অফ আওয়ার্স যদি
মোর দ্যান 100, হ্যাঁ, তাহলে দেখা গেল যে এটা 3.5 বা তার অ্যাবভ হবে আর কি, কিছু একটা প্রোগ্রামে লিখতে পারি। কিন্তু প্যাটার্ন যদি এরকম হয় বা ডাটা যদি এরকম থাকে যে না 100 ঘন্টা পড়ে, যেটা রিয়েল সিনারিও, 100 ঘন্টা পড়ে একজন করছে দেখো 3.5, একজন 3.4, হ্যাঁ, একজন কম ঘন্টা পড়ে 90 ঘন্টা পড়ে কিন্তু একজন দেখা গেল 3.7 পাইছে। এরকম কিন্তু মিসম্যাচ ডাটা রিয়েল লাইফে কিন্তু আছে। তখন কিন্তু এই প্রোগ্রামিং কিন্তু ফেল হয়ে যাবে আর কি, ট্রেডিশনাল প্রোগ্রামিং। তখন আমাদের যেটা তোমরা বললে যে প্যাটার্নটা বুঝতে হবে, তখন হ্যাঁ একটা প্যাটার্ন বুঝতে হবে, ডাটা অ্যানালাইসিস করে বা ডাটা রিড করে বা ডাটা, হ্যাঁ, মানে ফর্মুলাটা বের করতে হবে ওই ডাটা থেকে। আসলে ফর্মুলা দেওয়া থাকবে না, ইকুয়েশন দেওয়া থাকবে না, ইকুয়েশনটা আমাকেই বের করতে হবে বা ডাটা পড়ে পড়ে। তো তখন কিন্তু মেশিন লার্নিংটা এই সিনে চলে আসছে। কিন্তু আমি কি সাম আপ করতে পারছি ব্যাপারটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তোমরা ডিসএগ্রি করলে বলবা কিন্তু আমাকে, যে আমি না ডিসএগ্রি করছি আর কি। ফাইন। তার মানে মেশিন লার্নিং মানে এখানে প্রোগ্রামিং কিন্তু ফেল হয়ে যাচ্ছে আর কি। প্রোগ্রামিং যেখানে ভালো কাজ করতে পারছে না ট্র্যাডিশনাল প্রোগ্রামিং, সেখানে কিন্তু আসলে মেশিন লার্নিং আমরা ইউজ করব আসলে। তো এইখানে দেখো প্রথমেই এখানে লার্নিং থেকে শুরু হয়েছে। আজকে লার্নিংটা কি? লার্নিং is any process by which a system improves the performance from experience. মানে আমরা তো বলি যে এক্সপেরিয়েন্স থেকে আসলে লার্নিংটা হয় আর কি। আর মেশিন লার্নিং is the field of computer science that uses statistical technique to give computer system the ability to learn with data without being explicitly programmed. এই যেটা লেখা আছে যে প্রোগ্রাম করে না, ডাটা থেকে লার্ন করবে, ডাটা থেকে শিখবে আর কি। এইটা ছবি তো তোমরা দেখতে পাচ্ছ। একটা জিনিস এখানে আছে দেখো, যে ইট ইউজেস স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। এটা পরে আমি আসছি যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক গুলো কেন এই মেশিন লার্নিং এর সাথে আছে, এটা পরে আসছি। হ্যাঁ, তো সিম্পলি মেশিন লার্নিংটা হলো লার্ন ফ্রম ডাটা, তাই না? যে এখানে যেমন এই প্রোগ্রামিং এবং দেখো মেশিন লার্নিং এর ডিফারেন্সের দুটো ছবি দেওয়া আছে। যে ট্র্যাডিশনাল প্রোগ্রামিংটা কি, যে ডাটা দিচ্ছি আর প্রোগ্রাম আমাদের আছে, ওখান থেকে আমরা আউটপুট পাচ্ছি। এখানে কিন্তু সেটা না, আমরা প্রোগ্রামটাই বানাচ্ছি আসলে আউটপুট দেখে, এবং আমরা আমাদের ডাটা এবং আউটপুট দিয়ে কিন্তু আমরা আসলে প্রোগ্রামটা বানাচ্ছি বা আমাদের ইকুয়েশনটা বানাচ্ছি, আমাদের ম্যাথমেটিক্যাল মডেলটা বানাচ্ছি। এটাই হলো আসলে মেশিন লার্নিং। আচ্ছা, এখানে দেখো মেশিন লার্নিং অনেক অ্যাপ্লিকেশনস আছে না, এটা আর বলার মানে অপেক্ষা রাখে না যে এখন অলমোস্ট সব জায়গায় কিন্তু মেশিন লার্নিং ইউজ করা হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো এখানে কিন্তু কিছু কিছু দেওয়া আছে দেখো, যে ট্রাফিক প্রেডিকশন, হ্যাঁ ট্রাফিক কেমন হবে, তারপরে স্পিচ রেকগনিশন, তাই না, ইমেজ রেকগনিশন। এখন যদিও ডিপ লার্নিং মডেলটা বেশি ইউজ হচ্ছে, নিউরাল নেটওয়ার্কস, কিন্তু মেশিন লার্নিংটা কিন্তু বেস। হ্যাঁ, মেশিন লার্নিংটা ভালো করে শিখলে কিন্তু ডিপ লার্নিংটা খুব ভালো মতো ইজিলি শেখা যায় আর কি। তো সুতরাং তোমরা মেশিন লার্নিং এ যাদের বেসটা স্ট্রং, তারা কিন্তু ডিপ লার্নিংটা ভালো শিখতে পারবে। অনেক সিমিলারিটিজ আছে, এই জন্য আমি তোমাদের বলবো যে এই কোর্সটা একটু ভালো মতো যদি তোমরা যেতে পারো, তাহলে দেখবা যে এখান থেকে অনেক কিছু লার্ন করার আছে আর থাকবে আশা করছি। হ্যাঁ, যেমন এখানে যে সমস্ত প্রবলেমগুলো মেশিন লার্নিং দিয়ে সলভ করা যায়, সেগুলো আমরা মেশিন লার্নিং থাকবো। কারণ মেশিন লার্নিং কিন্তু ফাস্টার ডিপ লার্নিং এর চেয়ে, তাই না? মেশিন লার্নিং কিন্তু পারফরমেন্স ভালো পাই, তা আমরা এখানেই থাকবো। ডাটা সাইজ যদি আমাদের ছোট থাকে, ওইটা দিয়ে কাজ করতে হবে, কেন ডিপ লার্নিং এ যাবো? হ্যাঁ, তো সুতরাং আমাদের বুঝতে হবে যে মানে কোনটা আসলে মেশিন লার্নিং দিয়ে করবো, কোনটা ডিপ লার্নিং এ যাবো, তাই না? এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে হবে। এখানে যেটা বলছিলাম যে এখানে মানে এই যে অ্যাপ্লিকেশনস গুলো, তাই না, যে মেডিকেল ডায়াগনোসিস, স্টক মার্কেটে ফ্রড ডিটেকশন, হ্যাঁ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ইমেল ম্যালওয়্যার ফিল্টারিং ডিটেকশন, সেলফ ড্রিভেন কার, এরকম প্রচুর কিন্তু অ্যাপ্লিকেশন মেশিন লার্নিং এ এখন আছে। আরে মোবাইল ফোন নিলেই তো এখন দেখা যাচ্ছে যে একটা এআই কিছু ঢুকে যাচ্ছে, তাই না, এর মধ্যে। তো এর হিস্ট্রি কিন্তু বেশ পুরাতন। আমি হিস্ট্রি নিয়ে জাস্ট একটু একটা কথা বলি আর কি। মেশিন লার্নিং এর
মানুষ কিন্তু অনেক আগে থেকে কিন্তু চেষ্টা করছে যে মেশিন লার্নিং বা মেশিনকে শেখানো যায় কিনা, তাই না? মেশিনকে মানুষের মতো ব্রেন দেওয়া যায় কিনা, মানে মানুষের মতো সে সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারে কিনা, এইটাই লার্ন করানোর চেষ্টা করা হচ্ছে অনেক আগে থেকে কিন্তু। হ্যাঁ, যদিও ইদানিংকায় মানে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যেটাই বলো বা এআই যেটা বলো, এটা কিন্তু খুব বেশি আগের, মানে আমরা কিন্তু খুব আগে থেকে শুনছি না। আমি তো শুনছি মোটামুটি 10 সালের পর থেকে, আরো যদি স্পেসিফিক বলতে পারি 15 সালের পর থেকে কিন্তু আরো বেশি এটা একটা একটা কি বলবো, একটা বুমিং পর্যায়ে চলে গেছে কিন্তু, তাই না? কিন্তু এর আগে কিন্তু এরকম ছিল না এটা, কিন্তু এর হিস্ট্রি কিন্তু বেশ পুরাতন। হ্যাঁ, যেমন এখানে দেখো একটা এক্সাম্পল আছে যে 1957-এ যে ফ্র্যাঙ্ক রোজেনব্লাট, ইনি কিন্তু নিউরাল নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিলেন, মানে মানে হ্যান্ডমেড আর কি। এই দেখছো না যে বাম দিকের যে অনেক তার জোড়া দিয়ে দিয়ে একটা নিউরাল নেটওয়ার্ক উনি তৈরি করেছিলেন। এবং খুব ইন্টারেস্টিংলি এই নিউরাল নেটওয়ার্কটা এই মেল ফিমেলের ছবি এটা এটা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারতো, অর্থাৎ বুঝতে পারতো যে কোনটা মেল কোনটা ফিমেল। দেখো ওই সময়ে কিন্তু ঘটনা। তো ওই সময়ে যে নিউ ইয়র্ক টাইমসে একটা নিউজ আসছিল 1958-এ যে যে নিউ নেভি ডিভাইস মানে নেভিতে ইউজ করতো কম্পিউটার, যে লার্নস বাই ডুইং, মানে মানে এটা করতে করতে মানে কিছু করতে করতে শিখে যাচ্ছে, তাই না কম্পিউটার। এই জন্য এখানে এখানে যে লাল কালি দেওয়া আছে দেখো, বলছে যে নেভি রিভিল দ্য, লাস্টে বলছে দ্য ইলেকট্রনিক কম্পিউটার টুডে that is expects will able to walk, talk, see, write, মানে আগামী দিনের কম্পিউটার কি করতে পারবে, হাঁটতে পারবে, লিখতে পারবে, তাই না, লিখতে পারবে। তখন প্রেডিক্ট করেছিল 1958-এই যে এরকম কম্পিউটার কিন্তু আসতেছে সামনে আর কি, তাই না? এবং এমন কম্পিউটার যেটা নিজেকে মানে সেলফ ডিফেন্স, মানে নিজেকে রক্ষাও করতে পারবে আর কি। এই ভবিষ্যৎবাণী কিন্তু 1958-এর, বুঝতে পারছো? সেটা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তবে। তো কিন্তু এই যে রিসার্চটা কিন্তু সেভাবে এগোয়নি মেশিন লার্নিং এ, না? এর অনেকগুলো কারণ আছে যে কেন রিসার্চটা আসলে এগোতে পারেনি। এর অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ আমাদের হার্ডওয়্যার ছিল না, তাই না? হার্ডওয়্যার ছিল না সেরকম, হার্ডওয়্যার থাকলেও খুবই কস্টলি ছিল, ফাস্টার ছিল না হার্ডওয়্যার। কারণ এটা এটার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এ সব ডাটা নিয়ে খেলাটা, তাই না? সুতরাং এখানে হার্ডওয়্যারটা মানে ফাস্টার হার্ডওয়্যার লাগবে আর কি, বা পাওয়ারফুল হার্ডওয়্যার লাগবে। তো সেটা কিন্তু অ্যাভেলেবল ছিল না, ইন্টারনেট ছিল না, ডাটা ছিল না, অনেকগুলো প্রবলেম ছিল কিন্তু। তো তারপরেও দেখো যে একটা মেজর রিসার্চ, সেটা 1984-এ যে হ্যান্ড রিটেন ক্যারেক্টার রিকগনিশন, হ্যাঁ, এটা কিন্তু এখনো কিন্তু এটার উপর গবেষণা হয়, তাই না? হ্যান্ড রিটেন ক্যারেক্টার রিকগনিশন, কিন্তু এটা কিন্তু অনেক আগের রিসার্চ। হ্যাঁ, দেখো 1984-এই কিন্তু এটা হ্যান্ড রিটেন ক্যারেক্টার রিকগনাইজ করা গেছিল আর কি। হ্যাঁ, যেমন সেলফ ড্রিভেন কার, এটা 1986, অনেক আগে। তখনই কিন্তু সেলফ ড্রিভেন কার এটা রিসার্চার তৈরি করেছিল আর কি। এখন এখন কিন্তু এই যে সেলফ ড্রিভেন কার কিন্তু আর নতুন কিছু না, এখন কিন্তু অনেক শহরে দেখবা যে সেলফ ড্রিভেন কার কিন্তু আছে, মানে ড্রাইভারলেস কার, তাই না? এখন কিন্তু এই যে অনেক উবার বলো যেটা বলো, সেগুলো কিন্তু এখন ড্রাইভারলেস পাওয়া যাচ্ছে বড় বড় উন্নত শহরগুলোতে আর কি। হ্যাঁ, যদি এই যে প্রথম এই যে 1986-এর ইয়ে কিন্তু স্পিড কিন্তু খুবই স্লো ছিল, বলা হচ্ছে যে এটা মাত্র 2 কিলোমিটার/আওয়ার চলতে পারতো। এখানে আসলে এই ছবিটা খুব পপুলার, সব অনেক বইতেই দেখবা যে এআই, এমএল এবং ডিএল এটা আসবে, তাই না? যে বিগ পিকচারটা হলো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কম্পিউটারকে আমরা মানুষের মতো ব্রেন দেওয়ার চেষ্টা করছি, মানে বিগ ফিল্ড এটা। এখন এই টেকনিকটা যদি স্ট্যাটিস্টিক্যাল হয়, ম্যাথমেটিক্যাল হয়, তখন আমরা এটাকে বলছি মেশিন লার্নিং। আর ওই এমন যে মেশিন লার্নিং এ আমরা নিউরাল নেটওয়ার্ক ইউজ করছি সেটাকে বলছি ডিপ লার্নিং। আমি বুঝতে পেরেছি এটা? সরি, ঠিক আছে না? এআই, মেশিন লার্নিং এন্ড ডিপ লার্নিং একটা আবার সাবসেট। শুনতে পাচ্ছ তোমরা?
জি জি স্যার। স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, মানে আহ, বোঝা যাচ্ছে তো না আমার কথাগুলো? আচ্ছা, জি এবার স্যার। আসো যে টাইপস অফ মেশিন লার্নিং। জি আমি স্যার। একটু কুইকলি চলে যাই এগুলো তোমরা বেশিরভাগই জানার কথা, যে মোটামুটি আমরা 4 ভাগে ভাগ করি, তাই না, মেশিন লার্নিং টেকনিককে। একটা হলো সুপারভাইজ মেশিন লার্নিং, একটা আনসুপারভাইজড, একটা সেমি সুপারভাইজড, একটা হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। এর কিছু কিছু দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে। যেমন সুপারভাইজ মেশিন লার্নিং এর যে হোম প্রাইস ডিটেকশন, প্রেডিকশন, মেডিকেল ইমেজিং। তারপর আনসুপারভাইজড মধ্যে এই যে কাস্টমার সেগমেন্টেশন, তাই না, তারপরে সেমি সুপারভাইজডের মধ্যে টেক্সট ক্লাসিফিকেশন, এরকম কিছু রিইনফোর্সমেন্টের মধ্যে অপটিমাইজ মার্কেটিং, অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে কাছে, বেশ কয়েকটা দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, তো প্রথমে একটু আসো যে সুপারভাইজ মেশিন লার্নিং। সুপারভাইজ মানে কেন কথাটা আসলো, যে সুপারভাইজার থেকে তো সুপারভাইজ কথাটা আসছে, তাই না? কারণ মানে সুপারভাইজ মানে বলা থাকবে আর কি, উত্তর দেওয়া থাকবে, সোজা কথা, তাই না? উত্তর দেওয়া থাকে। মানে আমি বলছি যে ভাই এটা হলো, এটা ম্যাঙ্গো, বলে দিচ্ছি। তারপর তুমি দেখে টেকে ঠিক করছো, ও আচ্ছা এরকম গোলগাল বা এরকম কালার, এরকম ওয়েট, এরকম টেস্ট এরকম থাকলে এটা ম্যাঙ্গো হয়, তাই না? আমি বলে দিচ্ছি, এখানে ভুল করার কোনো উপায় নাই, তাই না? আমি যদি একটা মানে একটা 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 পেয়ারা দেখিয়ে বলি যে এটা এটা আসলে ইট ইজ নট ম্যাঙ্গো, তাই না? আমি বলে দিচ্ছি যে এটা ম্যাঙ্গো না, এটা অন্য জিনিস, নট ম্যাঙ্গো। একটা ম্যাঙ্গো না, তাই না? এটা আমি বলে দিচ্ছি যে এটা একটা ডগের ছবি, বলে দিচ্ছি। তুমি তখন ওখান থেকে দেখছো যে এটা হলো ডগ হয় আসলে, তাই না? এইভাবে লার্ন করছি আর কি। বাচ্চাদের যেভাবে শেখাই আমরা, দেখ একটা ছবি দেখিয়ে দিই না, বলো যে এটা হলো বই, এটা হলো গ্লাস, ও তখন দেখছে কিন্তু, আর একটা গ্লাসের ছবি দিলাম, আর একটা গ্লাসের ছবি দিলাম, এইভাবে সে লার্ন করছে। কিন্তু তখন একটা নতুন গ্লাস দিলে সে বলতে পারে যে ও আচ্ছা এটা গ্লাস। প্রথমে তাকে উত্তর বলে দিচ্ছি, কিন্তু এই যে উত্তর বলে দিচ্ছি লার্ন করার সাথে সাথে, তাহলে বুঝতে পারছো আমি কোনো ভুল করলাম না ঠিক করলাম। এই লার্নিংটাকে বলা হবে সুপারভাইজ লার্নিং। বাচ্চাদেরকে কিন্তু আমরা সুপারভাইজ লার্নিংই করাই, প্রথমে বলে বলে দিই যে বা এটা ম্যাঙ্গো, এটা অ্যাপল, ছবি দেখে দেখে না বলে দিই আর কি। এটা সুপারভাইজ লার্নিং, ঠিক আছে? মানে একেবারে যে ইলিটারেট, মানে তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করতে হবে আর কি, এই যে মেশিন লার্নিং কি, সুপারভাইজ লার্নিং কি। তুমি তুমি তোমার আশেপাশে যারা একেবারে এগুলা বোঝে না, ধরো তাকে যদি বোঝাতে পারো যে হ্যাঁ এইটা সুপারভাইজ লার্নিং, তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি বুঝতে পারছো ঠিক মতো। হ্যাঁ, এইটা চেষ্টা করতে থাকবো আর কি। বাসার ছোট বড় সবাইকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে মেশিন লার্নিং বলতে কি বোঝাচ্ছে, সুপারভাইজ লার্নিংটা কি, ওদের মতো করে বোঝানোর চেষ্টা করো। এখানে দেখো একটা এক্সাম্পল আছে, আইকিউ আর সিজিপিএ প্লেসমেন্ট, তাই না? এখানে কি হয়েছে, এখানে আইকিউ মানে একটা আইকিউ টেস্ট এবং সিজিপিএ দিয়ে ও কোন একটা কোম্পানির প্লেসমেন্ট, কোন একটা কোম্পানিতে প্লেসমেন্ট হয়েছে কি হয়নি সেটা, এটা ডাটা আর কি, সোজা কথা। কারণ প্রথমটা 7.5 আইকিউ টেস্টে, আর সিজিপিএ তার 3.5 তার প্লেসমেন্ট হয়েছে। এইভাবে দেখো 5.7 আইকিউ, 3.4 সিজিপিএ তার প্লেসমেন্ট হয়নি, এরকম একটা ডাটা সেট আর কি। এইটা দিয়ে আমি একটা মডেল তৈরি করতে পারি না, যে ঠিক আছে আমি আমার আইকিউ টেস্টে এত পেয়েছি, সিজিপি আমার এত, তাহলে আমার প্লেসমেন্ট হবে কিনা। ডাটা কি বলছে, মডেল কি বলছে, ডাটা বুঝতে পারছো? এই যে তাকে বলে দিচ্ছে প্রথমে, যে আসলে বলে দিচ্ছে ভাই আইকিউ এত, সিজিপি তার প্লেসমেন্ট হয়েছে, যে প্লেসমেন্ট হয়েছে এটা বলে দিচ্ছি, আউটপুটটা বলা আছে। তো এইভাবে যে লার্ন করার টেকনিকটা, এটা হলো সুপারভাইজ লার্নিং। আমি মনে হয় বোঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার। ওকে, ফাইন। আর একটা তো মানে দুই ধরনের সুপারভাইজ লার্নিং হবে, একটা হলো ক্লাসিফিকেশন, একটা হলো রিগ্রেশন, তাই না? ক্লাসিফিকেশনটা মানে ক্লাসে ভাগ করা, সোজা কথা।
হ্যাঁ, এটা বাইনারি হতে পারে, মাল্টি ক্লাসও হতে পারে। মানে ভাগ করা সোজা কথা, গ্রুপ করা আর কি। আমরা করি না, ধরো মানে মাঠে খেলতে গেছি, মাঠে খেলতে গেলাম, তাই না? মাঠে খেলতে গিয়ে দুইটা ভাগ করতে হবে। তখন কি করি, যে ভাই ওই পাড়ারগুলো ওইদিকে যাও, এই পাড়ারগুলো এদিকে থাকো, এটা একটা ভাগ হতে পারে। আর্ট হতে পারে ভাই, মানে ভালো প্লেয়াররা ভালো মিক্স করে যাবে, ভালো এদিক যাও এদিক যাও, এইভাবে একটা টেকনিক থাকতেই পারে গ্রুপে ভাগ করা আর কি, তাই না? এটা হলো ক্লাসিফিকেশন। আর রিগ্রেশনটা কি? রিগ্রেশনটা কোনো একটা নিউমেরিক ভ্যালু পাওয়া যাবে আর কি, সোজা কথা। এর লেভেলটা থাকবে, কোনো প্রেডিকশনটা হবে কোনো নিউমেরিক ভ্যালু, কোনো ক্লাসিফিকেশন না, মানে কোনো গ্রুপে ভাগ করা, একটা ভ্যালু হবে, নিউমেরিক ভ্যালু হবে। যেমন এখানে দেখো, ওই আগের প্রবলেমটাই, এখানে আইকিউ এবং কোন একটা কোম্পানির প্লেসমেন্টের জন্য ওই ডাটা সেটে কি আছে, আইকিউ টেস্ট এবং সিজিপিএ আছে, এবং তার প্যাকেজ কত হবে, হয়তো পার অ্যানাম হতে পারে 6 লাখ প্যাকেজ হবে, এটা হয়তো তার 5.5 লাখ প্যাকেজ হবে, এটার পরেরটা 5.7, 3.1, এর হলো 4 লাখ প্যাকেজ। তাহলে আমি কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমি আউটপুটে কি পাচ্ছি, একটা নিউমেরিক ভ্যালু পাচ্ছি। প্রেডিকশনটা কি হবে, প্রেডিকশন হবে নিউমেরিক ভ্যালু। তাহলে তখন এটাকে বলবো রিগ্রেশন প্রবলেম। যেমন আমি বলবো যে কালকে কত % চান্স বৃষ্টি হওয়ার, বলে কালকে মানে 25% চান্স। এই যে 25% বললাম, 25 নিউমেরিক ফিগার, এই মানে এই প্রবলেমটা হয়ে গেল রিগ্রেশন প্রবলেম। আর যদি বলতাম যে কালকে বৃষ্টি হবে না, আমি বললাম যে নো বা ইয়েস, যে কোনো একটা বলতে পারো না, নো বা ইয়েস, গ্রুপে ভাগ করছি, ইয়েস অথবা নো, তখন আমি বলবো এটা ক্লাসিফিকেশন প্রবলেম। তাহলে একটা প্রবলেম কিন্তু দুইভাবে আমি চিন্তা করতে পারি আর কি অনেকটা। আমি বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যালো? জি স্যার। তাহলে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন বোঝানো যাবে না এখন, ডিফারেন্স কি? জি স্যার। যে আমরা দেখো ইমেল ফিল্টার করি, তাই না? কোন ইমেল আসে আমাদের, ইমেল কত স্প্যামে যায় আর কোন একটা ইনবক্সে আসে, তাহলে এটা কিন্তু ক্লাসিফিকেশন প্রবলেম, তাই না? এরকম কিন্তু প্রচুর ক্লাসিফিকেশন প্রবলেম আছে, রিগ্রেশন প্রবলেমও আছে আর কি। আচ্ছা, নেক্সটে যাও। এবার একটু আসো যে আনসুপারভাইজ লার্নিংটা কি। নাম থেকে বোঝা যাচ্ছে যে এর সুপারভাইজার নাই আর কি। হ্যাঁ, সুপারভাইজার নাই, মানে এর উত্তর বলা নাই কিন্তু। যেমন এখানে দেখা যাচ্ছে, দেখো এই যে আমাদের এই টেবিলে বা এই ডাটা সেটে আইকিউ এবং সিজিপিএ আছে, কিন্তু এই আসলে প্লেসমেন্ট হয়েছে কি হয়নি কিছুই বলা নাই কিন্তু। এরকম যদি আনসুপারভাইজ থাকে, তুমি একটা ছবি দেখে তোমাকে কিছু বললাম না, যেটা কার ছবি, তোমাকে নিজে, তখন তুমি ধরো তোমাকে 100টা ছবি দেখালাম, তুমি কি করতে পারো তখন? বলা নাই কোনো কিছু যে এটা কি। তুমি অ্যাটলিস্ট ভাগ তো করতে পারো, গ্রুপ তো করতে পারো ওখানে, যে ঠিক আছে কিছু এখানে মানুষের ছবি দেখেছি, কিছু এখানে এনিমেলের ছবি দেখেছি, তাই না? গ্রুপে ভাগ করছি, বা আর অন্য কিছু ক্রাইটেরিয়ায় কিছু ওখানে ফ্রুটসের ছবি একদিকে করেছি, অন্যদিকে হয়তো অন্য কিছু ছবি করছি আর কি, গ্রুপে ভাগ করছি আর কি, তাই না? আমি একটা কোম্পানির, দেখো অনেকগুলো আমার কাছে ডাটা আছে, অনেক মেম্বার, আমার কোম্পানি আছে, কোম্পানিতে অনেক মেম্বার আছে বা কাস্টমার আছে, তা কাস্টমারকে কি করছি, ভাগ করা হয়েছে, যে আমার কাছে এই কাস্টমার আমার প্রোডাক্ট কিনেছে, কেউ কিনেছে কেউ কিনেনি, দুইভাবে ভাগ করে ফেললাম, তাই না? এরকম তো কোনো লেভেল নাই বা আউটপুট নাই, কিন্তু আমি ভাগ করতে পারি এভাবে কিন্তু। এবং এটা অনেক কাজে দেয়। হ্যাঁ, যেমন এখানে আসো যে এই যে আনসুপারভাইজ লার্নিং এর কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন এই যে ক্লাস্টারিং, ডাইমেনশনাল রিডাকশন, অ্যানোমালি ডিটেকশন, অ্যাসোসিয়েশন রুল অফ লার্নিং, মানে এই চারটে কিন্তু আনসুপারভাইজ লার্নিং এর সাথে জড়িত। দেখো ক্লাস্টারিংটা আমি অলরেডি আলোচনা করেছি। এই যে প্রথমটা আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আইকিউ এবং সিজিপিএ কোন একটা কোম্পানিতে প্লেসমেন্ট হওয়ার জন্য, তো এখানে কোনো আউটপুট নাই বা লেভেল নাই, কিন্তু এই গ্রুপে তো ভাগ করতে পারি, গ্রুপে ভাগ করতে পারি, কিন্তু যেটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ। তো এই গ্রুপগুলো কি কাজ করছে, এই গ্রুপে ভাগ করে কি হবে? হ্যাঁ, বেশ কিছু কাজ হতে পারে, কিন্তু কি কাজ হতে পারে? ধরো এগুলো সব কোম্পানিতে এসে গেছে, হ্যাঁ, কোম্পানিতে সবাই জব করে, কিন্তু আমি এইভাবে ক্লাস্টারিং করেছি,
বা আনসুপারভাইজ লার্নিং করে গ্রুপ করেছি। এই গ্রুপটা কি? এই গ্রুপের দেখো যে সিজিপিএ কম কিন্তু না, সিজিপিএ কম, কিন্তু এদের আইকিউ কিন্তু ভালোই আছে, আইকিউ কিন্তু ভালো, আইকিউ টেস্টে ভালো আছে। তাহলে সিজিপিএ যেহেতু কম, ওদের থিওরিটিক্যাল নলেজ কম আছে, তাহলে আমি কি করব? কিছু ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি যাতে থিওরিটিক্যাল নলেজ, হ্যাঁ বলো ঠিক আছে, এদেরকে 6 মাসের থিওরিটিক্যাল মানে তোমার মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর উপরে 6 মাসের একটা কোর্স করতে হয় বলে দিলাম, ঠিক আছে? এদের হয়তো যে যেহেতু সিজিপিএ কম, ওই থিওরিটিক্যাল কোর্সে কিন্তু এদের বেশি গন্ডগোল আছে আর কি, তাই না? এরা কারা? এরা হলো দেখো সিজিপিএ ভালো আছে, সিজিপিএ ভালো কিন্তু আইকিউ টেস্টে আইকিউ কম আর কি। মানে তখন কি করবো এদেরকে? এদের অন্য ট্রিটমেন্ট নিতে হবে, যে আইকিউ বাড়াতে হবে, হয়তো জেনারেল নলেজ বাড়াতে হবে, কিংবা সমসাময়িক জিনিসগুলো হয়তো অত আইডিয়া নাই, হ্যাঁ তখন তাদেরকে ওইভাবে ট্রেনিং দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটা 10 দিনের ট্রেনিং থাকবে, হ্যাঁ এই যে অনলাইন ট্রেনিং বা কিছু একটা ট্রেনিং দিয়ে দেবো যাতে এদের আইকিউ বাড়ে, তাই না? তাহলে এটা ডিফারেন্ট গ্রুপ। আর এটা কোন গ্রুপ? এদের ধরো কিছুই করতে হবে না, এদের আইকিউ ভালো, সিজিপিএ ভালো, এরা ফ্রি, এরা কালকে থেকে কাজে যোগদান করবে আর কি। বুঝতে পারছো? তাহলে এই অনেকগুলো কাজ হতে পারে কিন্তু ক্লাস্টারিং এ। যেমন এখানে কিন্তু এমন হতে পারে যে এটা একটা কোম্পানির সব কাস্টমারদের ডাটা সেট, এটা তাই না? কাস্টমার এখানে কি এটা ধরো, এজ, কাস্টমারের এজ, আর এটা ধরো কত প্রোডাক্ট বাই করছে, না বট বা বাই কিছু এর সংক্ষেপে লিখলাম। এদের তখন কি করব আমি? এদের এদের কিছু একটা মানে বলবো যে আরে এই সমস্ত কাস্টমারদের কাছে কি করব, তখন আমি ইমেল পাঠাবো, কিছু একটা মানে ব্যবস্থা নেবো যে ঠিক আছে আপনার জন্য বাই ওয়ান গেট ওয়ান, হ্যাঁ ফ্রি, হ্যান ত্যান। এদের কাছে পারে, এরা তো ভালো করে বাই করছে না, তাই না? এদের কাছে আমি এটা পাঠাতে পারি আর কি। এই সময় এই জন্য দেখবা যে তোমার আমাদের কাছে কিন্তু অনেক ইমেল বা এই ধরনের আসে কিন্তু, হ্যাঁ হোয়াটসঅ্যাপে আসতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে আর কি। ওরা কিন্তু আমাদেরকে এরকম গ্রুপে ফেলে রাখছে, কিন্তু তুমি একটা পার্টিকুলার গ্রুপে বিলং করো, কিন্তু ওরকম মেসেজ কিন্তু সবার কাছে যাবেন, তোমার কাছে যেটা আসছে তো আমার কাছে সেটা আসছে না, আমি একটা অন্য গ্রুপে হয়তো বিলং করছি। বুঝতে পারছো? এমন হতে পারে যে এখানে এই গ্রুপটা খালি মোবাইল ফোন কিনে, হ্যাঁ এই গ্রুপটা, আর এই গ্রুপটা কম্পিউটার কিনে, এই গ্রুপটা কোনো কিছুই কিনছে না। তাহলে এই গ্রুপকে কি করব? আমি ধরো দুটো প্রোডাক্ট বিক্রি করছি, আমি এই প্রোডাক্ট বিক্রি করছি, কম্পিউটার বিক্রি করি, আমি মোবাইল ফোনও বিক্রি করি, হ্যাঁ তাহলে এই খালি এই গ্রুপটা খালি কম্পিউটার কিনেছে, আর এই গ্রুপটা খালি মোবাইল ফোন কিনছে, আর এই নিচের গ্রুপটা কোনো কিছুই কিনছে না। তো না, আমি তো বুঝতে পারছো, এই গ্রুপকে কি মেসেজ পাঠাবো যে ভাই কম্পিউটার, ভালো ভালো কম্পিউটার আছে আমার কোম্পানিতে, কিন্তু আপনি কিনতে পারেন, অনেক সেল টেল আছে আর কোম্পানি কম্পিউটারের জন্য, তাই না? আর এখানে এর কাছে হয়তো মোবাইল ফোনের জন্যই করতে অফার দিতে পারি, আর এর কাছে দুটোই উদ্বুদ্ধ করতে হবে, দুটো কেনার জন্য আর কি। ক্লাস্টারিংটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখনকার, বিশেষ করে বিজনেসে। আচ্ছা এরপরে আসো ডাইমেনশনাল রিডাকশন কি, খুব ইম্পর্টেন্ট এটা। ডাইমেনশনাল কথার অর্থ কি একজন বলো দেখি? মানে এমন ভাবে বলো যেন আমরা সবাই বুঝতে পারি যে হোয়াট ইজ মিন বাই ডাইমেনশন। আমরা সবসময় বলি 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, মাল্টি ডাইমেনশন, কত ডাইমেনশন কথার অর্থ কি? স্যার ফিচার্স, ডেটার ইন্ডিভিজুয়াল ফিচার্স, যে ফিচার্স গুলো দিয়ে ওই ডেটাটাকে রিপ্রেজেন্ট হ্যাঁ করা বুঝলাম, হয়। আর একটু সহজ করে কেউ বলো দেখি, যেটা সবাই বুঝবে, সাধারণ জনগণ বুঝে যাবে আর কি। স্যার কোনো একটা ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে যতগুলো ডিরেকশন অথবা যতগুলো ইউনিট প্রয়োজন, আমরা হচ্ছে বলি যে ওই জিনিসটা ডাইমেনশন অতটুকুই। ফার্স্টে হচ্ছে স্যার আমরা যদি কোনো একটা টেবিলের মেজারমেন্ট বোঝাই, তাহলে আমাদের হাইট আর লেন্থ দরকার হয়, তাহলে আমরা বলি ডাইমেনশন 2। এরকম করে কোনো ডেটার ক্ষেত্রে যদি বলি, তাহলে ওই ডেটাকে প্রেজেন্ট করার জন্য হচ্ছে কতগুলো অ্যাট্রিবিউট প্রয়োজন, তাহলে ওই ডেটার ডাইমেনশন ততটুকু। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ফাইন, আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, দেখো পছন্দ হচ্ছে কিনা। আমি ধরো মেসে থাকি, হ্যাঁ আমার রুম নাম্বার 1 নাম্বার রুমে থাকি, আর আমি কোনো একটা হলে থাকি, 5 তলা হল, আমি বললাম যে আমার রুম নাম্বার হলো 201। এর মানে কি? মানে মেসে যখন আমি থাকবো একতলা একটা ইয়েতে, তখন আমাকে খালি রুম নাম্বার বললেই কিন্তু হয়ে যাবে, তাই না? আমি 1 নাম্বার রুমে থাকি, কারণ আমি সবাই জানে যে এটা একতলা, মেসটা হলো একতলা আর কি, তাই না? ওপরে টিন শেড আছে আর কি। কিন্তু আমি যখনই একটা হলের কথা বলবো, মাল্টি স্টোরেড হল, 3 তলা হল, 5 তলা হল,
তখন 201 মানে কি 201টা রুম কিন্তু নাই, এখানে দুটো ইনফরমেশন আছে। একটা ইনফরমেশন হলো কয় তালায় আছি, 2 তালায় আছি, 201 যেহেতু 2 তালায়, 2 তালায় 1 নাম্বার রুমে আছি। তাহলে দুটো ইনফরমেশন আমাকে কিন্তু দিতে হচ্ছে এখানে। কোনো 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 ডাটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য বা কোনো এন্টিটি আইডেন্টিফাই করার জন্য আমার দুটো ইনফরমেশন দেওয়া লাগছে। এই জন্য এটা হয়েছে 2 ডাইমেনশন। ওইরকম যদি আর একটা হল থাকতো তখন কি হতো, আমি বলতাম ওই হলের মানে তখন বলতাম কি 3201। 3201 মানে কি, প্রথমটা হলো 3201 যদি বলি এরকম 3201, প্রথমটা হলো হলের নাম্বার, হল নাম্বার। তো 3টা হলের মধ্যে 3 নম্বর হলে থাকে, তাই না? 3 নম্বর হলে 2 তলায় হলের 2 তলার 1 1 নম্বর নম্বর রুম। রুম। এই যে 3টা ইনফরমেশন দিতে হইলো, এই জন্য এটা 3 ডাইমেনশন, তাই না? তো এখানে ডাইমেনশন যত বেশি থাকবে তত কমপ্লেক্সিটিও কিন্তু বাড়বে, এটা ঠিক। কারণ বুঝতে পারছো, মানে খোঁজাখুঁজি আমি যদি খুঁজতে যাই কোনো কিছু, তাহলে তো মেসে খোঁজা সবচেয়ে সোজা। তার চেয়ে একটা হল থাকলে ওটা তারপরে, আর এরকম যদি একাধিক হল থাকে তখন কিন্তু আমি বিপদে পড়বো। কিন্তু আগে কোন হল খোঁজ নিতে হবে, হ্যাঁ, কয় তালা খোঁজ নিতে হবে, কোন নাম্বারে আছে এটা খোঁজ নিতে হবে, তখন কিন্তু ঝামেলা বা কমপ্লেক্সিটি বাড়তেই থাকবে আর কি। এই জন্য ডাইমেনশন যত ছোট হয়, কম হয়, তত কিন্তু আমাদের প্রসেসিং, হ্যাঁ, ডাটা প্রসেসিং তত সুবিধা আর কি। তো এই যে এইটা কিন্তু আমাদের আনসুপারভাইজ মেশিন লার্নিংটা কিন্তু এই ডাইমেনশন ডিরেকশনে কাজ করে আর কি। যেমন এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে যে এখন একটা বাড়ির দুটো ফিচার আছে বা দুটো ডাইমেনশনাল, একটা হলো নাম্বার অফ রুমস আর নাম্বার অফ বাথরুমস, তাই না? এটাকে কিন্তু আমরা একটু কনভার্ট করতে পারি যে ঠিক আছে বাদ দাও, ও একটা বাড়ির মানে এরিয়া দিয়ে করো আর কি, তাই না? এই দুটোকে বাদ দিয়ে আমি একটা নিলাম যে এরিয়া, এখন 1450 স্কোয়ার ফিট আছে, তাই না? তো মোটামুটি দেখা যাবে যে একই রকমের রেজাল্ট কিন্তু পাবো আর কি। কারণ রুম রুম বাড়লে কিন্তু দেখবা এরিয়া বেড়ে যাবে, আর রুম কমলে কিন্তু এরিয়া কমে যাবে আর কি। আচ্ছা, এরপরে আসো যে এটা খুব ইম্পর্টেন্ট, যে অ্যানোমালি ডিটেকশন। এটা খুব ইম্পর্টেন্ট। অ্যানোমালি মানে কি, মানে এটা ব্যতিক্রম, তাই না? দেখা গেল যে আমি ওই যে ইয়েটা করছি, একটা প্রেডিকশন মডেল তৈরি করছি, ওকে ডাটা দিয়ে শেখাচ্ছি যে একজন ছাত্র, যেটা আমি আগে এক্সাম্পল দিয়েছিলাম, যে একজন স্টুডেন্ট একটা সেমিস্টারে কত ঘন্টা পড়লে তার সিজিপিএ কেমন হয়, তার মানে সিজিপিএ প্রেডিক্টর আর কি। তো ঠিক আছে, ফাইন। দেখা যাচ্ছে 100 মানে 100 ঘন্টা পড়লে দেখা গেলো 3.5, যেটা আমি আগে বললাম 3.5 হয়, তাই না? 9 ঘন্টা পড়লে 3.4 হয়, এরকম। কিন্তু একজন দেখা যাচ্ছে আরে 20 ঘন্টা পড়ে তার 3.7, বুঝতে পারছো? 20 ঘন্টা পড়ে তার 3.7 হয়ে গেছে। এইটা কিন্তু আসলে কি, মানে এরকম ছাত্র আছে কিন্তু, যে দেখা যায় সে লেখাপড়াই করে না, আর টেবিলে কখনো বসতে দেখা যায়নি, কিন্তু সে দেখা গেছে সিজিপিএ তার অনেক। আবার একজন দেখা যাচ্ছে যে সারাদিন টেবিলে লেখাপড়া করে, তার সিজিপিএ 2.2 বা 2.7 এরকম। এগুলো কিন্তু বেশি থাকবে না, মানে এগুলো থাকবে 2-4টা কিন্তু থাকবে কিন্তু, তাই না? এটাই কিন্তু আসলে অ্যানোমালি, বা আমাদের মেশিন লার্নিং এর ভাষায় বলবো এটা আউটলায়ার। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যেমন দেখো এই ছবিটা দেখা যাচ্ছে, প্রথম ছবিটা দেখা যাচ্ছে, দেখো এগুলো সব, এই যে এগুলো এখানে আছে, এগুলো সব এখানে আছে। এই 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 দেখো এইটা কিন্তু অনেক বাইরে আছে না? এইটা একটা কি, এটা একটা একটা মেশিনের আমরা ভাইব্রেশন, তাই না? হিট, হ্যাঁ, একদিকে হিট ক্যালকুলেশন করে, এদিকে হিট আছে, এদিকে ভাইব্রেশন হচ্ছে আর কি। মানে হিট বাড়লে কি হচ্ছে, ভাইব্রেশন বাড়ছে আর কি, এটাই দেখা যাচ্ছে আর কি এখানে। হ্যাঁ, হিট বাড়লে ভাইব্রেশন বাড়ছে কোন একটা মেশিনের, ধরো এটা ডাটা আর কি। কিন্তু এই ডাটাটা কি হয়েছে এখানে, এটা হিট বেড়ে গেছে, ভাইব্রেশন বাড়েনি আর কি। তো এটাই কিন্তু অ্যানোমালি, বা এইখানে একটা ডাটা, যেমন এটা কিন্তু একটা অ্যানোমালি টাইপ, বা এখানে একটা আছে, এগুলো অ্যানোমালি, তাই না? আবার দেখো এখানে আরেকটা ডাটা আছে, যেমন শেয়ার প্রাইস, এটা
শেয়ার প্রাইস কি যে যাচ্ছে দিনে দিনে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে, বা প্রতিদিনের ডাটা এটা, তাই না? এখানে হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে যে এখানে প্রাইসটা অনেক হাই হয়ে গেছে হঠাৎ করে, তারপর আবার নেমে গেছে আর কি। এটাই হলো অ্যানোমালি। এখানে কি হয়েছিল, নিশ্চয়ই যারা শেয়ার মার্কেট জানো তারা জানো হয়তো, এরকম অনেক কিন্তু গুজব, হ্যাঁ, গুজব ছড়ে শেয়ার মার্কেটে। এই যে এখানে খামোখা একটা গুজব হতে ছড়িয়ে দেওয়া হয়েছে যে আগামীকালকে, মানে মানে আগামীকালকে বলছি না, যে হঠাৎ একটা নিউজ এসে গেল যে এই কোম্পানি এত ডিভিডেন্ড দিবে বা এত এত অনেক ডিভিডেন্ড দিবে, হ্যাঁ, মানে একটা শেয়ারের এগেনস্টে তাহলে 200% ডিভিডেন্ড দিবে, আন্দাজে ছড়িয়ে দিল আর কি এটা। বা বললো যে এই কোম্পানি তাদের মানে প্রোডাকশন ডবল করবে, এরকম অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে আর কি, আন্দাজে ছড়িয়ে দিয়ে। এই গুজব শুনে কি হয়েছে, ওই শেয়ারের দাম হঠাৎ করে ওই দিন মানে হয়তো 4 গুণ 5 গুণ বেড়ে গেছে আর কি। কিন্তু পরের দিন শোনা গেল আসলে খবরটা আসলে গুজব আর কি, হ্যাঁ, হঠাৎ করতে না আবার ওইটা নেমে গেল আর কি। তো এইটাই কিন্তু অ্যানোমালি, এটা কিন্তু পারফেক্ট প্রাইস বলা যাবে, এটা অ্যানোমালি। হ্যাঁ, ধরো এটা একটা ইভেন এটা একটা হার্ট রেটও হইতে পারে, ইসিজি রিপোর্ট হইতে পারে, এটা যেগুলো সব নর্মাল 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 চলছে, হঠাৎ করে একদিন হয়তো কোনো কারণে এটা প্রেশার কিংবা যেটাই হোক হার্ট রেট অনেক হাই হয়ে গেছিল। এটাই কিন্তু ডাক্তাররা দেখতে চাইবে। মানে আমাদের কাছে হয়তো মানে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অ্যানোমালিটা কিন্তু না, কি বলবো, আমরা অ্যানোমালি কিন্তু এটা 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 বাদ দিয়ে দিই। মেশিন লার্নিং এর সময় কিন্তু অ্যানোমালি থাকলে কিন্তু একটা মেশিন ভালো লার্ন করবে না, বুঝতে পারছো? আমি যদি আগে এক্সাম্পলে যাই, যে একজন ছাত্র ধরো 20 ঘন্টা লেখাপড়া করেই তার সিজিপি হয়ে গেছে 3.7, কিন্তু এটা তো আসলে কারেক্ট ডাটা না। যে আমি যেটা দেখছি যে 100 ঘন্টা লেখাপড়া করে 3.5 হয় বা তার আশপাশে হয় আর কি। তো 20 ঘন্টা পরে যদি 3.7 হয়, তাহলে মডেল তো মানে ভালো লার্ন করবে না। আমি আরেকটা সহজ করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো, ধরো তোমাদের মানে রুয়েটেই মনে করো, রুয়েটে এসে একজন বাইরের একজন লোক এসে জিজ্ঞাসা করলো একজনকে, ভাই তোমার, একজন ছাত্রকে জিজ্ঞাসা করলো তোমার সিজিপিএ কত? বলো যে আমার সিজিপিএ 3.7। তো কত ঘন্টা পড়ো ভাই? বললাম 20 ঘন্টা পড়ি। ঠিক আছে, তো আরেকজনকে জিজ্ঞাসা করলো, তো সে বললো যে ঠিক আছে আমি 100 ঘন্টা পড়ি কিন্তু আমার 3.5। আরেকজন জিজ্ঞেস করলো যে আমি তো অনেক পড়ি, আমি প্রায় 150 ঘন্টা পড়ি, আমার হল 2.2। তাই আর এখন এই 3 ডাটা নিয়ে যদি সে বাড়ি ফিরে যায়, ও কি শিখবে রুয়েট সম্বন্ধে বা আমাদের এখানে সম্বন্ধে, যে এখানে কত ঘন্টা পড়লে, তো উল্টা শিখে যাবে। ও শিখবে যে আরে 20 ঘন্টা পড়লে এখানে তো 3.7 পাওয়া যায় আর কি, না? বা এখানে অনেক বেশি পড়েও কিন্তু পাওয়া যায় না, দুরকম কিন্তু ঘটনা সে শিখতে পারে আর কি। যে কম পড়েও বেশি পাওয়া যায়, এখানে কেমন জায়গা এটা? এখানে কম পড়ে বেশি পাওয়া যায়, আর বেশি পড়ে কম পাওয়া যায়, এইটা তো সে কনক্লুশন দিবে আর কি ফাইনালি। তাহলে দেখো মডেলটা কত মানে রংলি লার্ন করবে এখানে। এই জন্য কি হয় যে মেশিন লার্নিং এ অ্যানুয়ালি গুলো কিন্তু বাদ দিয়ে কিন্তু মেশিনকে মানে লার্ন করানো হয় আর কি। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অ্যানুয়ালি গুলো কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি ডাক্তারের কথা চিন্তা করো, উনি কিন্তু এইটাই কিন্তু চিন্তা হবে, যখনই দেখবে যে এখানে স্পাইক একটা পাওয়া গেছে, হার্টের একটা, হ্যাঁ, হার্ট রেটের একটা স্পাইক এখানে পাওয়া গেছে অ্যানোমালি, এটার জন্যই উনি তখন চিন্তিত হবেন এবং এটার জন্য মেডিকেশন হয়তো দিবেন। এটা না থাকলে কিন্তু মেডিকেশন প্রয়োজন ছিল না আর কি, তাই না? এই জন্য অ্যানোমালি গুলো কিন্তু প্রয়োজন এখানে, এই যে আনসুপারভাইজ মেশিন লার্নিং এ যে অ্যানোমালি গুলো পাবো আর কি। আচ্ছা, লাস্ট আরেকটা কি আছে, অ্যাসোসিয়েশন রুল। অ্যাসোসিয়েশন রুল তো খুব কঠিন কিছু না, যে অ্যাসোসিয়েশন মানে একটার সাথে একটা রিলেটেড আর কি। আমরা দেখি কিন্তু না যে অনলাইনে আমরা যখন শপিং টপিং করে দেখবা, যে তুমি যখন হয়তো একটা কম্পিউটার খুঁজছো বা একটা ল্যাপটপ খুঁজছো, তখন দেখবা পাশে হয়তো একটা কি বলা যায় একটা মাউসের অ্যাডভার্টাইজ হচ্ছে, কিংবা একটা হেডফোনের অ্যাডভার্টাইজ হচ্ছে। তুমি একটা মোবাইল কিনতে যাচ্ছ, পাশে দেখা হলো যে হেডফোনের অ্যাক্সেসরিজ যেগুলো থাকে হেডফোন মানে মোবাইলের সাথে, সেগুলো দেখা যাচ্ছে আর কি, না? তুমি একটা প্যান্ট খুঁজছো, তুমি দেখো পাশে শার্টের একটা অ্যাড আছে বা টি শার্টের একটা অ্যাড আছে।
এইটা হলো অ্যাসোসিয়েশন, মানে তুমি একটা কিনছো বা একটা টার্গেট করছো, ওটার সাথে অ্যাসোসিয়েশন কি কি আছে ওগুলো কিন্তু অটোমেটিক্যালি পাশে এসে যাচ্ছে আর কি। এটি কিন্তু আসলে অ্যাসোসিয়েশন রুল, যেটা আনসুপারভাইজ মেশিন লার্নিং দিয়ে কিন্তু করা যাবে আর কি। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, যে একটা ডিপার্টমেন্টাল স্টোর দেখো, তো ডিপার্টমেন্টাল স্টোরে যেটা চিন্তা করা হলো যে ঠিক আছে কিভাবে এই ডিপার্টমেন্টাল স্টোরে সেল বাড়ানো যাবে, তাই না? এটা তাদের এই কোম্পানি মনে করলো কিভাবে সেল বাড়ানো যাবে, একটা ডাটা সায়েন্টিস্টকে হায়ার করলো আর কি। তো সে কি গবেষণা করে পেল, সে প্রথম কি করবে, সে পাঁচ ডাটাগুলো নিয়ে নেবে। পাঁচ ডাটা খুবই ইজি, দেখো কাউন্টারে গেলে পাঁচ ডাটা পাবো। এর আগে ধরো 2 বছর আগে বা 2 বছর, আজ থেকে 2 বছর আগে পর্যন্ত কারা, মানে কোন কোন কাস্টমার কি কি প্রোডাক্ট বাই করছে, এগুলো তো কম্পিউটারে আছে, এগুলোই ডাটা। সেই ডাটা অ্যানালিসিস করে দেখা গেল যে 80% কাস্টমার, এখানে বলা আছে দেখো, এটা কিন্তু রিয়েল একটা মানে সিনারিও বলা হয়েছে এখানে, যে 80% কাস্টমার কি করছে, মিল্ক কিনছে যারা, তার মধ্যে 60% তারা এগো কিনেছে। মানে সুন্দর একটা কনক্লুশন কিন্তু পাইছে এখানে, মানে এই গ্রুপে ভাগ করতে পারছে, মানে এই যে আনসুপারভাইজড লার্নিং গ্রুপে ভাগ করছে। কি গ্রুপ? একটা গ্রুপে দেখা যাচ্ছে যে 80% কাস্টমার যারা মিল কিনেছে তাদের মধ্যে 60% আবার ডিমো কিনেছে, এগো কিনেছে। তার মানে এদের মধ্যে অ্যাসোসিয়েশন আছে, সম্পর্ক আছে, মানে এগ আর মিল্কের সাথে। তখন কি করলো ওই কোম্পানি, এই এগ আর মিল্ককে একই জায়গায় নিয়ে চলে আসলো আর কি। যে ঠিক আছে, হয়তো মিল্ক ছিল দোতলায়, এগ ছিল নিচতলায়, ফলে এই দুটোর মধ্যে যেহেতু অ্যাসোসিয়েশন আছে, ওদের দুটোকেই একই সাথে নিয়ে চলে আসলো, যাতে আরো সেল তখন বেড়ে গেল, দেখা গেল। এটাই হলো অ্যাসোসিয়েশন রুল আর কি। ওরকম আর কি, যে এখানে প্যান্ট আছে, তো প্যান্টের সাথে থাকলে সাথে সাথে মানুষ কিন্তু জামা বা বেল্ট এগুলোই খুঁজবে আর কি, তাই না? তো সেগুলো ওই দূরে না রেখে ওগুলো পাশাপাশি রাখলে কিন্তু সুবিধা, তাই না? দেখো না যে ডিপার্টমেন্ট স্টোর গুলো কিন্তু খুব সুন্দর দেখা যায় কিন্তু এটা। হ্যাঁ, তোমরা ডিপার্টমেন্ট স্টোরে গিয়ে এটা কিন্তু একটু খেয়াল করে দেখবা যে অ্যাসোসিয়েশন রুল এখানে আছে কিনা, দেখবা, তাই না? যেখানে দেখো ফিশ আছে, ফিশের মধ্যে কিন্তু মিট নাই, ফিশের মধ্যে সব ফিশ কিন্তু পরপর ফিশ আছে, তাই না? আর পাশেই কিন্তু মিট আছে, মিট কিন্তু আবার অন্য জায়গায় নাই, কেন ওই দুজনের সাথে অ্যাসোসিয়েশন আছে কিন্তু। এই জিনিসগুলো আর কি। ওকে, এই মোটামুটি গেল আমাদের। আর সেমি সুপারভাইজ লার্নিংটা কি? সেমি সুপারভাইজ হলো যে, নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা মানে পুরাপুরি সুপারভাইজ নয়। মানে এরকম যে ধরো 100টা তোমাকে ছবি দিলাম, তার মধ্যে 80টাতে আম লেখা আছে, আর 80টাতে লেখা আছে এটা আম আম বা অন্য কিছু হতে পারে, কিন্তু অন্য 20টাতে হয়তো লেখা নাই আর কি, বা 50টাতে লেখা নাই, কিছুতে লেখা আছে কিছুতে লেখা নাই। তখন কি হবে, ওই যেগুলো তো লেখা আছে সুপারভাইজ লেভেল দেখলো ডাটা, সেগুলো দিয়ে মডেলকে প্রথমে ট্রেন করানো হবে, মডেল তৈরি করানো হবে। আর যে লেভেল দেওয়া ছিল না, সেগুলো সেগুলো ডাটা হিসেবে তাকে প্রেডিক্ট করানো হবে, তাই না? সেগুলো ডাটা দিয়ে তাকে ওই ডাটার প্রেডিকশনটা কি আসে সেটা দিয়ে প্রেডিক্ট করানো হবে, তখন ওইটা লেভেল হয়ে গেল। এইভাবে তখন ধরো প্রথমে আমি 50টা দিয়ে লার্ন করালাম, আর 20টা ডাটা আমি আনলেভেল থেকে লেভেল করলাম প্রেডিকশন করে করে, তাহলে আগের 50 আর পরের 20, তাহলে 70টা হলো। এই 70 দিয়ে আবার আমি মডেল ট্রেন করাবো, আবার তখন নতুন ডাটা মানে যেগুলো আনলেভেল সেগুলোতে আবার প্রেডিকশন করাবো। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের কি হবে, আনলেভেল ডাটাগুলো লেভেল ডাটায় কনভার্ট হয়ে যাবে। তখন এই সেমি খুব ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে কিন্তু আমরা সুপারভাইজ লার্নিং বা সুপারভাইজ যে ডাটা সেট এটা তৈরি করি কিন্তু। কারণ ডাটা সেট কিন্তু মানে তোমার সবকিছু লেভেল থাকবে দুনিয়াতে তা কিন্তু না। দেখো একটা ডাটা সেট পাইছো, তার দেখা গেল যে 20% ডাটা কিন্তু লেভেল নয়, তখন কিন্তু সেমি সুপারভাইজ লার্নিং অ্যাপ্লাই করে এটা আগে তোমার ডাটাকে আগে লেভেল করা হয়, লেভেল করার পরে তখন আমরা সুপারভাইজ লার্নিং ইউজ করি আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে, লাস্টে আমরা জাস্ট এটা দিয়ে একটু শেষ করব, যে রিইনফোর্সড লার্নিং, যেটা এনভায়রনমেন্ট থেকে শেখে, তাই না? এনভায়রনমেন্ট থেকে শিখবে আর কি, যেমন আমাদের অটোকার। হ্যাঁ,
আমি একটা এক্সাম্পল আগে দিয়ে দিই, তাহলে মনে হয় এটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই একটা এক্সাম্পল, এটা গেমিং এক্সাম্পল। আমি ধরো এখানে ইতে আছি না, ই থেকে আমি জিতে যেতে চাই। হ্যাঁ, ইতে আছি, এখানে আমি জি থেকে জিতে যাব। তা আমি তো দেখছি প্রথমে কি করবো, আমি এদিকে যাওয়ার চেষ্টা করব, তখন দেখবো যে এই রাস্তাটা বন্ধ। তার মানে আমি কিন্তু এখান থেকে লার্ন করব, কিন্তু এটা কিন্তু এনভায়রনমেন্ট থেকে লার্ন করব কি, আমি ইতে থাকলে কখনো আমি ব্যাকে যাব, এদিকে যাব না, এদিকে যাব না, এখান থেকে শিখবো আর কি এটা। আবার আমি এদিকে যাওয়ার চেষ্টা করব, ওপর দিকে, এখানেও বাধা কিন্তু না, রেড ওয়াল আছে, এখানে যাওয়া যাবে না, তার মানে আমি এটা এখানে শিখবো। তো এখানে কি করা হয় যে এখানে পানিশমেন্ট এবং রিওয়ার্ডের ব্যবস্থা করা হয়, তাই না, রিইনফোর্স লার্নিং এ। যে তুমি যদি মানে উল্টা পথে যাও, তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তাই না। আমরা বাচ্চাদের কিন্তু এইভাবে রিইনফোর্স লার্নিং এ শেখাই কিন্তু এনভায়রনমেন্ট থেকে, তাই না। যে ঠিক আছে, এটা ভাই বলো তো এটা কিসের ছবি, ও যদি ঠিক করে বলতে হবে তখন কিন্তু তাকে খুব তুমি দারুণ, বা তাকে রিওয়ার্ড দিই, তাই তাকে বিস্কুট দিই বা লজেন্স চকলেট দিই। আর যদি সে না পারে, উল্টা পথে যায়, আমি যখন তাকে ডগের ছবি দেখালাম, সে বলছে ক্যাট, এটা তখন কি বলে, ওকে কিন্তু তখন ই করে শাসন করি, হ্যাঁ এটা ঠিক বলোনি তুমি, কিংবা হয়তো লাঠি টাঠি নিয়ে, হ্যাঁ যাই হোক, লাঠি থেকে ভয় দেখায়, মারা ঠিক হবে না, ভয় দেখায় যে এটা তুমি ঠিক করোনি এটা। তার মানে তখন তখন তার ওইটা মনে থাকবে কিন্তু, যে আমি যদি এই ছবিতে কখনো ডগ না বলে অন্য কিছু বলি, তাহলে কিন্তু আমি পানিশমেন্ট পাবো জীবনে, তাহলে আর বলবে না। ওই লার্নিং কিন্তু তখন এনভায়রনমেন্ট থেকে হচ্ছে আর কি, তাই না। যেমন ওই যে আমরা শেখাই না, যে অনেক সময় ডগকে এটা শেখাই কিন্তু না, বল নিয়ে আসে, বল থ্রো করে ডগ কিন্তু বলে গো গো গো, বলটা নিয়ে আসো, তখন ডগ কিন্তু বলটা নিয়ে আসে, হাতে কিন্তু লাঠি আছে, যদি না যায় তখন কিন্তু দু একটা মানে তার লাঠি খাওয়ার সম্ভাবনা আর কি। তো একবার দুইবার খাইলে কিন্তু সে বুঝে যায় যে না গেলে, আমাকে যখন বলবো গো 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 যাও বলটা নিয়ে আসো, না গেলে কিন্তু পানিশমেন্ট খাইতে হবে আর কি, আর বল নিয়ে আসলে কিন্তু বিস্কুট পাবে আর কি, তাই না। তো এই পানিশমেন্ট এবং খুব ইম্পর্টেন্ট কিন্তু রিইনফোর্সড লার্নিং এ পানিশমেন্ট। আচ্ছা, তোমরা মনে হয় শিশু থেকে শুনতে পাবনি না, না স্যার। কতটুকু শুনছো? আচ্ছা, স্ক্রিনটি দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, কতটুকু আমরা শুনতে পাচ্ছি একটু দেখি, মানে দেখো তো স্লাইডটা, রিইনফোর্সমেন্ট লার্নিংটা কিছু দেখতে পাইছো? আমি তো লেকচার দিয়ে যাচ্ছি, তোমার মনে শুনতে পেলাম। রিইনফোর্সমেন্ট লার্নিং এর পেজেই ছিলাম স্যার, আমরা ওই স্লাইডেই ছিলাম আচ্ছা প্রথমটাতে। ফাইন, হ্যাঁ, তার মানে এটা শুনতে পাইছো। আমার শেষটা যেটা আমি আলোচনা করছিলাম, যে এই ফিগারটা আমি আলোচনা করেছিলাম এটা। স্টার্টিং এ করেছিলেন স্যার। আচ্ছা, ওটা আমি আরেকবার একটু করে বলে দিচ্ছি, আর কেউ আছে কিনা। আচ্ছা, তোমাকে আমাকে একটু এরপর থেকে একটু আগে দিবা, যে এটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে ভালো হবে আর কি, অন্তত 2-3 মিনিট আগেই একটু। ওকে, আমি যেটা বলছিলাম আর কি, যে রিইনফোর্সমেন্ট লার্নিংটা, ধরো এইখান থেকে আমাকে এইখানে যেতে হবে, এইখানে যেতে হবে। আমি তো এইদিকে যাও, এদিকে গেলে কি হচ্ছে, এদিকে গেলে কিন্তু এটা ওয়াল ওয়াল আছে না, ওয়াল মানে পানিশমেন্ট। মানে রিইনফোর্সমেন্ট লার্নিং কিন্তু দুই রকম জিনিস আছে, একটা হলো রিওয়ার্ড, একটা পানিশমেন্ট। ওকে, তো দেখো এখান থেকে আমি এখানে যেতে চাই, তাহলে এদিকে গেলে পানিশমেন্ট, এদিকে গেলে পানিশমেন্ট, এদিকে গেলে পানিশমেন্ট,
একমাত্র এদিকে গেলে ঠিক আছে, এদিকে গেলে রিওয়ার্ড পাবো, তাই না? এদিক থেকে আবার এদিকে যাওয়া যায়, এখান থেকে আবার এদিকে যাওয়া যায়। তো এদিকে গেলে আবার পানিশমেন্ট, কিন্তু এদিকে পানিশমেন্ট, এখানে এদিক যাওয়া যাবে না। তার মানে সে এই রুটটা কিন্তু এই রুটে গেলে পানিশমেন্ট খাবে আর কি। তার মাত্র একটাই রুট আছে, দেখো, এখান থেকে গিয়ে এটাতে গিয়ে একটাই। তো কোনো সময় যদি এখানে কোন একটা ইভেন্ট তৈরি হয়, সে কোন দিকে কোন রুট ফলো করবে? এইগুলো রুট কিন্তু কখনোই ফলো করবে না, সে ফলো করবে অনলি এই রুটটা, মানে ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এটি রিইনফোর্সমেন্ট লার্নিং, কিন্তু যে আমরা এনভায়রনমেন্টে শিখছি, মানে কারেক্টটা করলে মানে রিওয়ার্ড পাবা, আর ভুলটা করলে কিন্তু পানিশমেন্ট। যেমন বাচ্চাদেরকে কিন্তু আমরা এভাবে শেখাই কিন্তু, তাই না? যে আমি একটা ছবি দেখে বলে যে বলো যেটা কিসের ছবি আর কি, না? ও যদি উল্টা পাল্টা বলে তখন কি হয়? তখন কিন্তু আমরা মানে ওকে তিরস্কার করি, তাই না? আর যদি বলে দিতে পারে তখন কিন্তু তাকে কি করি, মানে কিছু রিওয়ার্ড দিই, চকলেট দিই, সে দিই। ধরো একটা হলো একটা অটোকার কিভাবে ইনভলভমেন্ট শিখছে? ও যে ধরো এখানে ব্যাক করে যাচ্ছে, তখন এই তার মানে ওয়ালের সাথে তার লেগে যাচ্ছে, তখন সে কি হচ্ছে, তাকে আমি একটা পানিশমেন্ট দিচ্ছি। আর যখন সে, তার মানে কি, সে কখনো কিন্তু পিছন দিকে ওইভাবে যাবে না, তাই না? বা হয়তো 1 ফিট আগে সে ব্রেক করে দেবে, কারণ সে জানে যে ওয়ালের সাথে লাগলে পানিশমেন্ট হয়ে যায়। বা বাম দিকে ডান দিকে কিন্তু একটা সুন্দর জায়গা রাখবে সে, কারণ কাছাকাছি আসলেই কিন্তু সে পানিশমেন্ট খেয়ে যাবে আর কি, তাই না? এইভাবে কিন্তু এনভায়রনমেন্ট থেকে শিখছে এবং ওইটা সে মনে রাখছে। যেমন ধরো একটা ডগকে কি করি, অনেকে দেখে ওই বলি যে একটা বল থ্রো করে বলি, ডগ গো গো গো, মানে ব্রিং ইট, মানে ওটা নিয়ে আসতে বলি আর কি ডগকে, তাই না? আর ও না গেলে কি করি, ওকে কিন্তু একটা লাঠি নিয়ে বসতে হয় কিন্তু। হ্যাঁ, ও জানে যে না গেলে লাঠির বাড়ি খাইতে হবে আর কি। ও কিন্তু চট করে গিয়ে নিয়ে আসে, মন খারাপ করা সত্ত্বেও আর কি নিয়ে আসে গিয়ে। আর নিয়ে আসলে কি করে, তখন তাকে একটা বিস্কিট দিই। ও তো জানে যে নিয়ে আসলে রিওয়ার্ড পাওয়া যায়, তাহলে ও কখনো আর কিন্তু ওই ভুল করবে না আর কি, না? যে সবসময় ওই বললেই কিন্তু সে নিয়ে চলে আসবে আর কি, যে না গেলেই কিন্তু পানিশমেন্ট খাইতে হবে আর কি। এইভাবে কিন্তু এনভায়রনমেন্ট থেকে কিন্তু মানে শেখা যায়। এই লার্নিংটাই কিন্তু আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এইখানে তো আর মানে একটা গাড়িকে কিভাবে শেখাবো এনভায়রনমেন্ট থেকে? ওকে তো আর বকাটাকা দেওয়া যাবে না, তাই না? তোকে আমরা কি করবো, তো কিছুই না, একটা -10 দিয়ে দেবো যে ভাই এদিকে গেলে -10 পাবা, আর সামনে গেলে +10 পাবা, মানে রিওয়ার্ড পাবা। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ দেবো, সিম্পল ম্যাথমেটিক্স দিয়েও কিন্তু পরে রিওয়ার্ড এবং পানিশমেন্ট দেওয়া যায় কিন্তু। এই যে ছবিটা ওখানে হ্যাঁ দেখানো হচ্ছে আর কি, অটোকার এবং এই যে ডগ ট্রেনিং এর ছবিটা আর কি। এটা মোটামুটি একটু জাস্ট ইন্ট্রোডাকশন আলোচনা করলাম আর কি, রিইনফোর্সমেন্ট সহ অন্যান্য মেশিন লার্নিং টেকনিকগুলো, বেসিক মেশিন লার্নিং টেকনিকগুলো নিয়ে আর আলোচনা করলাম আর কি। আজকের ক্লাসটা মানে এই পর্যন্তই আর কি, যে বেসিক মেশিন লার্নিংটা কি এবং এর টাইপস গুলো কি, এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করলাম। তার মধ্যে সুপারভাইজড, আনসুপারভাইজড, সেমি সুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে একটু আলোচনা করলাম। তো তোমাদের এই আজকের এই টপিক নিয়ে তোমাদের কোনো কমেন্টস বা কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। আর তোমরা নতুন কিছু এখানে পাইছো কিনা সেটাও আমাকে একটু বলতে পারো, যে না, 2-1টা জিনিস আমি নতুন শিখতে পারলাম আজকে। শুনতে পাচ্ছ আমাকে? জি হ্যালো? স্যার। হ্যাঁ, জি স্যার। তোমাদের নতুন কিছু লার্নিং এখানে জি স্যার, অ্যাসোসিয়েশনের টপিকটা আমি নতুন শিখেছি আজকে, আচ্ছা আজকের লেকচার থেকে। আচ্ছা। না, তোমাদের কি কনসেপ্ট যেটা মেশিন লার্নিং এর ছিল কিছুটা ইমপ্রুভ, মানে যেটা ছিল বেস থেকে আরো কিছু ইমপ্রুভ করে গেছে কিনা? স্যার এক্সপ্লেনেশনটা জি স্যার। অনেক মানে সহজ ছিল আর কি, খুবই রিলেটেবল লাগতেছিল। আচ্ছা, ওকে, ফাইন, ভেরি গুড। রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে রিলেট করে। আচ্ছা, ওকে, ফাইন।
তো তারপরেও তোমার যে কোনো কমেন্টস করতে পারবা এতে আমাদের গুগল ক্লাসরুমে, ঠিক আছে? এখানে তোমাদের কমেন্টস গুলো পরেও করতে পারবা, কোশ্চেন থাকলে কোশ্চেনও করতে পারবা এখানে কমেন্টসে গিয়ে, আমি সেগুলো সবসময় দেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাকুক। আমরা ডে আফটার টুমরো মনে হয় পরশু দিনকে হয়তো আবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো আর কি। স্যার স্যার এখানে ওই যে যে ফাইলটা যে গুগল দিয়েছেন, হ্যাঁ আচ্ছা বলো, গুগল স্যার ফর্মে ওই যে লিঙ্কটা ফাইলটা যে প্রোভাইড দিয়েছেন করছেন স্যার ওইখানে ওটা আমরা এটা পাচ্ছ না? অ্যাক্সেস করতে পারতেছি না আর কি। হচ্ছে স্যার আপনাকে আচ্ছা অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে আর কি। আচ্ছা, ওটা আমি করে দেবো, ঠিক আছে? আমি উঠিয়ে দিচ্ছি ওটা, সবাই অ্যাক্সেস করতে পারবে আশা করি। হ্যাঁ, এটা একটু পরে গিয়েও আমি ক্লাস শেষ জি করে স্যার, করে দিচ্ছি এটা, ঠিক আছে? ওকে তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট, আবার দেখা হবে আর কি। আর তোমাদের আজকে কেউ 24 জনকে আমি দেখলাম আর কি, তোমাদের একজন দায়িত্ব না, একজন মানে একটু রিপ্রেজেন্টেটিভ আর কি ক্লাসের, কে হবা? স্যার আপনি সিলেক্ট করে দেন। স্যার আচ্ছা তুমি হও, তুমি যখন বলছো, তুমি একটু আচ্ছা হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা আচ্ছা রাখবা আর কি। হ্যাঁ, তুমি একটা মেকানিজম করে অ্যাটেন্ডেন্সটা রেখে আমাকে পরে দিবা আর কি। আচ্ছা, এখানে আমি জি একটু স্যার, নিয়ম বলে দিই যে এই কোর্স কিন্তু দুই রকম ভাবে মানে কি, এই কোর্সে তো অ্যাটেন্ডেন্স থাকবে, এটা ঠিক আছে। একটা ফাইনাল পরীক্ষা হবে, সেমিস্টার এক্সাম। তো সেমিস্টার এক্সামে কিন্তু ফুল ক্রেডিট থাকবে না আর কি। হ্যাঁ, যদি 100 মার্কের পরীক্ষা হবে, এটা কনভার্ট করে নেবো আমি, হয়তো 50% বা 60, ম্যাক্সিমাম 60% ওটা ওয়েটেজ থাকবে আর কি। আর বাদ বাকি ওয়েটেজ কিন্তু থাকবে এটার একটা, এই কোর্সের ওপরে আমি চাইবো যে একটা পেপার লিখতে হবে আর সবাইকে। ওইটা কোর্সের অংশ হিসাবে আর কি, পেপার না হলেও অ্যাটলিস্ট রিপোর্ট একটা, মানে অনেকটা ক্লোজ টু দ্য পেপার আর কি, পেপার ফরম্যাটেই রিপোর্ট একটা লিখতে হবে। আমি তোমাদেরকে সবাইকে অ্যাডভাইস করব যে এই কোর্স শেখার সাথে সাথে যদি একটা পেপারও হয়ে যায় তো তোমাদের জন্য অনেক ভালো হবে কিন্তু এটা। হ্যাঁ, তো তোমরা এটা প্রথম থেকে চেষ্টা করো যে কোনো একটা কনফারেন্সে যেন আমরা এই কোর্সের আউটকাম থেকে একটা পেপার লিখতে পারি আর কি, ঠিক আছে? স্যার মার্কস স্যার একটা কোশ্চেন ডিস্ট্রিবিউশনটা ছিল কি? স্যার। মার্কস ডিস্ট্রিবিউশন অনেক টাইম বলে দিলাম যে ফাইনাল জি হয়তো থাকবে হলো 50 থেকে ম্যাক্সিমাম 60% 100-র মধ্যে। হ্যাঁ, জি আর বাদ বাকি থেকে যাবে আচ্ছা ওই রিপোর্ট কিংবা পেপার লেখার উপরে আর কি। আচ্ছা স্যার পেপার লেখার উপরে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার পেপার মানে আমরা কাজটা কি মেশিন লার্নিং মডেল দিয়েই করতে হবে নাকি ডিপ লার্নিং মডেল দিয়েও করা যাবে? ডিপ লার্নিং যেতে পারবা, অসুবিধা নাই। হ্যাঁ, তবে মানে কনসেপ্টটা এখান থেকেই নিতে হবে আর কি। ডিপ লার্নিংও আমি অ্যালাউ করবো আর কি। ডিপ লার্নিং তো মেশিন লার্নিং এর পার্ট আর কি, অসুবিধা নেই। জি স্যার, মানে মডেলটা ডিপ লার্নিং মডেল ইউজ করা যাবে স্যার। যাবে, হ্যাঁ। থ্যাংক ইউ তবে স্যার। মানে সব বেশি খুশি হবে যদি মেশিন লার্নিং মডেল দিয়ে কিছু করতে পারো আর কি। আমি যখন আরো পড়তে থাকবো পরের গুলো, হ্যাঁ, চেষ্টা করবো আর কি। জি স্যার, বুঝতে পেরেছি। তা আমি সবার কাছ থেকে ওটা আশা করবো কিন্তু। হ্যাঁ, মানে এখানে খুব ভালো গ্রেড পেতে গেলে কিন্তু ভালো একটা পেপার লিখতেই হবে আর কি, ঠিক আছে? তো স্যার ঠিক আছে, পেপারে কি হ্যাঁ, হচ্ছে নোভেলিটি অবশ্যই মানে থাকতে হবে। থাকা লাগবে। আচ্ছা এটা তো মানে আমি চাইবো যে মানে এটা অ্যাকসেপ্ট হোক আর কি। আচ্ছা আচ্ছা মানে জি স্যার অ্যাকসেপ্ট হলে সব মানে যদি কোনো কিছু কন্ডিশনাল অ্যাকসেপ্ট হয় সেটাও ভালো কিন্তু, বুঝতে পারছো? জি স্যার আর যদি একেবারে মানে অ্যাটলিস্ট আমাকে রিপোর্ট আকারে জমা দিতে হবে আর কি, তো সেটা আমি খুব বেশি ক্রেডিট দিব না আর কি। তবে ওইটা সবচেয়ে ম্যাক্সিমাম ক্রেডিট থাকবে যে যদি কনফারেন্স অ্যাকসেপ্ট হয়ে যায় আর কি, ঠিক আছে? জি জি স্যার স্যার। তো ঠিক আছে, তোমার সবাই ভালো থাকো, আবার দেখা হবে আর কি ডে আফটার। আশা করি ডে আফটার টুমরো তোমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে খেয়াল রাখবা, আমাদের এই গুগল ক্লাসরুমও কিন্তু খেয়াল রাখবা আর কি, কখন কি নোটিশ দিচ্ছি আমি। হ্যাঁ, জি জি স্যার। স্যার। স্যার আজকের অ্যাটেন্ডেন্সটা কি হ্যাঁ নিয়ে রাখতে হবে স্যার? হ্যাঁ রাখতে হবে অবশ্যই। আচ্ছা তুমি একটা মেকানিজম করো কিংবা গুগল শিট তৈরি করো, কিছু একটা করে ওখানে রাখবা আর কি।
স্যার আপনি যে শীটটা দিচ্ছেন ওইখানে সবাই ইনফরমেশনটা প্রোভাইড করলে অ্যাটেন্ডেন্সটা নেওয়া তাহলে সহজ হবে। হ্যাঁ, করতে পারো। আচ্ছা তো তুমি একটা আচ্ছা গোল শিট তৈরি করে এই করতে পারো যে ওখানে অ্যাটেন্ডেন্স নিতে পারো। আচ্ছা স্যার, তাহলে আমি সবাইকে একটা শীট প্রোভাইড করে দেবো, আপনারা হুম হচ্ছে আপনাদের রোলগুলো একটু ফিল আপ করে দেন। হুম জি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করলাম আর কি। আসসালামু আলাইকুম স্যার। ভেরি গুড নাইট টু ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।